সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংবাদ। পর্দার আড়ালে রহস্য উন্মোচন। এদিকে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, অবৈধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বৈধতা হয়নি, মুখ খুললেন এনসিপি নেতারা। ছাত্রলীগকে আশ্রয় দিতে চান নাহিদ হাসনাতরা। আওয়ামী লীগের দায়িত্ব নিলেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংশোধন বিলগুলো নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ওয়াকআউটের ঘটনা ঘটেছে। এসব আইনের প্রণয়নের মাধ্যমে বিএনপি নব্য ফ্যাসিবাদের পথে যাচ্ছে বলে অভিযোগ জামায়াত এনসিপির। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে। আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না, ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। এতদিন যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও দলকে চিরতরে মুছে ফেলার জোর দাবি জানিয়েছিলেন, আজ তারাই আওয়ামী লীগ ফেরাতে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনীতি করতে পারবে, তাদের এনসিপিতে স্বাগত জানানো হলো। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, কারো সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন এনসিপি আসবে, এনসিপি সংগঠন এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। তবে বিএনপি সরকার গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলেও অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার। তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আজকে রাবণ হয়ে গিয়েছে বর্তমান বিএনপি সরকার। এদিকে সংসদে চলছে জোর উত্তেজনা। তাহলে কেন তেলের দাম বাড়ানো হয়েছে, এ নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলে তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? এমনকি মিথ্যাচারের অভিযোগ তুলে জ্বালানি মন্ত্রীর সমালোচনা করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ। তবে বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ কখনোই নিঃশেষ হবে না, তারা আবারও ফিরে আসবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন? কোন দল তো এরকম নিশ্চিন্ন হয়ে যায় না। জনাব তারেক রহমানের কথায় আসি যে আমরা রিভেঞ্জ দিব না, এই পার্টিকে আপনি কি নিশ্চিন্ন করতে পারবেন? জানিয়ে দেব, দিল্লি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রকাশ্যে সে জাতির উদ্দেশ্যে যা বললেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কি বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস ও ভোট চোর তারেক রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে, তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেনি। আমরা কি 1400 মানুষকে হত্যা করেছি, আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এদিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেন শিশুরা টিকা পেল না, আজ কেন মায়ের বুক খালি হবে, সে জবাব দিতে হবে। অব্যবস্থা, অবহেলা আর দায়িত্বহীনতার কারণে যদি একটি শিশু জীবন ঝরে যায় তবে তার দায় এড়ানোর সুযোগ নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল, আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি, কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 সালে আগস্ট মাস আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এটাকে গেল কোথায়? কার পকেটে গেল? আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনূস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। লক্ষ্য আন্দোলনের লাশ বৃদ্ধি, স্নাইপারের গুলির যোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর রহমান। 7.62 মিলিমিটার গুলির সরবরাহে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। জুলাই আগস্ট আন্দোলনে স্নাইপার রাইফেলে ব্যবহৃত প্রাণঘাতী 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলি সরবরাহের অভিযোগ। সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজস্যের চাঞ্চল্যকর তথ্য।
দেশি বিদেশি বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পুরনো সখ্যের রেকর্ড, টক শোতে প্রকাশ্যে সশস্ত্র থাকার দমভক্তি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনজীবীকে হুমকি। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে আন্দোলনের লাশের সংখ্যা বাড়াতে স্নাইপার রাইফেলে ব্যবহৃত প্রাণঘাতী 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলি ব্যবহার করা হয়েছিল। আর এই নিষিদ্ধ বোরের গুলির যোগানদাতা হিসাবে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের নাম উঠে এসেছে। গোপন নথিপত্র ও অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই প্রাণঘাতী অস্ত্র ও গুলি সরবরাহে সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজস্য থাকতে পারে। লাশ বাড়াতেই স্নাইপারের গুলি। গত জুলাইয়ের 16 তারিখ থেকে 4 আগস্ট পর্যন্ত চলা তীব্র গণ আন্দোলনে ঢাকায় নিহতদের একটি বড় অংশই 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলিতে প্রাণ হারান। সাধারণত দূরপাল্লার স্নাইপার রাইফেলে এই ক্যালিবারের গুলি ব্যবহৃত হয়। গোয়েন্দা সূত্র বলছে, পরিকল্পিতভাবে আন্দোলনে লাশের সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতেই এসব প্রাণঘাতী অস্ত্র ও গুলি সরবরাহ করা হয়েছিল। কিভাবে এসব গুলি বরখাস্ত কর্মকর্তাদের হাতে পৌঁছালো তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো এখনও স্পষ্ট ব্যাখ্যা না দিলেও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের কয়েকজন কর্মকর্তা এবং বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সম্পৃক্ততার সন্দেহ প্রবল হচ্ছে। টক শোতে দমভক্তি ও ট্রাইব্যুনালে হুমকি। অতীতের গুরুতর সব অপরাধের রেকর্ড থাকার পরও বরখাস্ত কর্মকর্তা হাসিনুর রহমান বর্তমানে বিভিন্ন টেলিভিশনের টক শোতে নিয়মিত অংশ নিচ্ছেন। প্রকাশ্যে তিনি দম্ভভরে দাবি করছেন, জুলাই আগস্টের অস্থিরতায় তিনি ও তার সহযোগীরা সশস্ত্রভাবেই মাঠে ছিলেন। শুধু তাই নয়, বিচারালয়েও তিনি বেপরোয়া আচরণ করেছেন। গত বছরের 2025 সালের 23 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিকালে তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহারকে অশালীন ভাষায় গালমন্দ ও হুমকি দেন। ওই দিন শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় হাসিনুর রহমান আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেন, আমি তোমাকে ছিঁড়ে ফেলব। একই সময়ে তিনি ব্যারিস্টার নাজিয়া কবিরকেও অপমান করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে উপস্থিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ওই দুই আইনজীবীকে নিরাপদে বের হতে সহায়তা করেন। তবে আদালত অবমাননাকর এই গুরুতর ঘটনা সে সময় গণমাধ্যমে সেভাবে প্রকাশ পায়নি। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবের সঙ্গে পুরনো সখ্য। গোপন নথিপত্র অনুযায়ী হাসিনুর রহমানের বিরুদ্ধে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা অসম এবং NCSN-IM এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি এবং হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। 2009 থেকে 2011 সালের মধ্যে র্যাবের অভিযানে এসব সংগঠনের কার্যক্রম দমনের পর তদন্তে হাসিনুরের গভীর সম্পৃক্ততার প্রমাণ মেলে। বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় ও সংযোগ স্থাপনে সহায়তা করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রাষ্ট্রবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে 2012 সালের 15 মার্চ সামরিক আদালতের কোর্ট মার্শালের রায়ে হাসিনুরকে চাকরিচ্যুত করে 4 বছর 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার সহযোগী লেফটেন্যান্ট কর্নেল আফজালুল হক ও মেজর মহসিনুল করিমকেও তখন বরখাস্ত করা হয়েছিল। সরকার উৎখাতের ছক ও বিদেশি সংযোগ। 2014 সালে সাজা পূর্ণ হওয়ার আগেই রহস্যজনকভাবে হাসিনুরকে মুক্তি দেওয়া হয়। এরপর 2018 সালে তার বিরুদ্ধে নতুন করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ওঠে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 2023 সালের ডিসেম্বর থেকে কিছু অবসরপ্রাপ্ত ও কর্মরত মামুলিক সামরিক কর্মকর্তা শেখ হাসিনা সরকার উৎখাতের একটি পরিকল্পনায় যুক্ত হন। 2024 সালের জুলাই আগস্টে দেশব্যাপী অস্থিরতার সময় তাদের সঙ্গে আর্টিলারি ও গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার নিয়মিত যোগাযোগ ছিল। অভিযোগ রয়েছে, অস্থিরতার ওই সময়ে উলফা, নাগা ও আরাকান ভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের দেশের ভেতরে তৎপরতা ছিল। এছাড়া ওই একই সময়ে অন্তত 3 জন মার্কিন নাগরিকেরও বাংলাদেশে অবস্থানের তথ্য জানা যায়, যা দেশি বিদেশি ষড়যন্ত্রের সন্দেহকে আরও ঘনীভূত করেছে। এত সব চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ এবং প্রকাশ্যে সশস্ত্র থাকার আস্ফালনের পরও সংশ্লিষ্ট মহল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রাণঘাতী অস্ত্রের উৎস এবং দেশি বিদেশি সংযোগের বিষয়টি পরিষ্কার করতে অবিলম্বে একটি নিরপেক্ষ ও কঠোর তদন্ত প্রয়োজন। জানাবো চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এর গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তুষ্ট সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমার সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমাকে এই 23-24 সালের জানুয়ারিতে আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি, কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল?
আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়, তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাস বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি, 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা না 220 টাকা কি জানি একটা অঙ্ক, ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায়? নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে? মানুষের সাথে ধোকাবাজি ভাবতাবাজি কেন? কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে, অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা, 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা এখন হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমাকে এই 24 সালের জানুয়ারিতে আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়, তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাস বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি, 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে
সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা 220 টাকা কি জানি একটা অঙ্ক, ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে এই ধোঁকাবাজি ভাবতাবাজি কেন, কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না, হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমার এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একটা হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে। আওয়ামী লীগের ছায়া থেকে কোনোভাবেই বের হতে পারছে না বিএনপি। কেন বলছে দর্শক? এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। কি সেই খবর? অভিযোগ উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্য সহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী বা বডিগার্ড হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের দেহরক্ষীদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত। তারা তৎকালীন মন্ত্রীদের এবং পরবর্তী সময়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের দেহরক্ষী ছিলেন। আর এ নিয়ে এরই মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, অভিযোগ ওঠার পরে এরই মধ্যে ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত অন্তত 12 জন দেহরক্ষীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরো অন্তত 30 জনের বিষয়ে যাচাই বাছাই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নতুন সরকারের মন্ত্রিসভার শপথের আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল বিগত সরকারের সময় দেহরক্ষী থাকা কাউকে রাখা হবে না। কিন্তু পরে তদবির, সুপারিশ এবং কোনো কোনো ক্ষেত্রে উৎকোচের কারণে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে নিযুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। তাদের কারো কারো বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এবং রাজনৈতিক সুপারিশে আওয়ামী লীগ আমলে পুলিশের নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে এসবি থেকে এ পর্যন্ত 111 জন পুলিশ সদস্যকে গানম্যান বা দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাদের একটি বড় অংশই পতিত আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পাওয়া এবং ওই সরকারের মন্ত্রীদের নিরাপত্তায় ছিলেন। সূত্রগুলো বলছে, পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে অভিযোগ ওঠা দেহরক্ষীদের অনেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে ছাত্রলীগ কোটায় অথবা আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন এবং সাবেক এমপিদের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন। ফলে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে তাদের নিযুক্ত করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার আগে এসবি থেকে তাদের জন্য দেহরক্ষী বাছাই করা হয়েছিল। তখন ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এমন দায়িত্বে না রাখার নীতিগত সিদ্ধান্ত ছিল। তবে পরে তা ভেঙে বিতর্কিত অনেককে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়। সূত্র বলছে, নিযুক্ত করার কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট ভিআইপিদের সঙ্গে বেশ কয়েকজন দেহরক্ষীর স্বাভাবিক আলাপচারিতায় তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। পরে বিষয়টি পুলিশের মহাপরিদর্শক আইজিবিকে অবহিত করা হলে পুলিশের সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের নিয়োগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা বিনষ্টের ঝুঁকি তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারের সময় ভিআইপিদের গানম্যান হিসেবে দায়িত্ব পালনকারীদের পুনরায় নিয়োগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত থাকলেও কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহলের সুপারিশে অনিচ্ছা সত্ত্বেও বেশ কয়েকজনকে নিয়োগ দিতে হয়েছে। পাশাপাশি আরো কয়েকজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়েছে, যাদের দ্রুত প্রত্যাহারের সুপারিশও করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পুলিশ বাহিনী এখনো এতটা পেশাদার হয়ে ওঠেনি যে ব্যক্তিগত বা রাজনৈতিক মতাদর্শ পুরোপুরি পাশ কাটিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত আওয়ামী লীগ আমলের যারা এই আমলেও দেহরক্ষী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের দেওয়া তালিকায় নাম থাকা কনস্টেবল কাউসার আহমেদ পতিত আওয়ামী লীগ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর দেহরক্ষী ছিলেন। পরে তিনি বিগত অন্তর্বর্তী সরকার আমলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দেহরক্ষী ছিলেন। তিনি পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের গানম্যান নিয়োগ পেয়েছেন। তালিকায় নাম থাকা কনস্টেবল মোহাম্মদ তাসনিম আলম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের এবং পরে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের দেহরক্ষী ছিলেন। বর্তমান সরকার সময় তাকে আবারও
একই দায়িত্বে রাখা হয়। কনস্টেবল মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নিরাপত্তায় যুক্ত হন। পরে তাকে বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টুর গানম্যান করা হয়। এএসআই বশিরুল্লাহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকারের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নিরাপত্তায় যুক্ত হন। বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দেহরক্ষী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী মুশিউর রহমান রাঙ্গা, কে এম খালিদ মাহমুদ এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ নজরুলের দেহরক্ষী ছিলেন এএসআই কামরুজ্জামান। বর্তমান সরকার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর দেহরক্ষীও করা হয় তাকে। এমন সংখ্যা আছে আরো অনেক। এসবিতে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন পাওয়ার পর অন্তত 12 জন ভিআইপির দেহরক্ষীকে পরিবর্তন করা হয়েছে। তাদের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী,